রিমান্ডে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানাবো বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মিথ্যাচার মানুষ খুন, খালেদা জিয়ার 2 গুণ, ভণ্ডামি আর দুর্নীতি বিএনপির 2 নীতি। নৌকার বাইরে যদি একজন কোন রকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদেরকে বলতে চাই আপনাদের গলা আমরা কিভাবে নামাবো সেটা আমরা ভালো করে জানি। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান পতিত শেখ হাসিনা সরকারের দমনপীড়ন নীতির অন্যতম প্রবর্তক। তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া শাহজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই। মাঝে জাসদ হয়ে আবার ফেরেন আওয়ামী লীগে, হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। সড়কে দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে। সেখান থেকেই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এ খাতের সম্রাট হয়ে ওঠেন। ক্ষমতা ও দাপটে অঢেল সম্পদও কামিয়েছেন শাহজাহান খান। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম ও দশম সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনা সরকারের নৌমন্ত্রী ছিলেন তিনি। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে আছেন শাহজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিও। 2018 সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ, সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি। হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা। আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন। শুধু এটুকু বলি, যে অপরাধ করবে সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে। 2015 সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ের বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় শাহজাহান খান। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, আমার শ্রমিক কর্মচারীরা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং অন্যান্য সমস্ত কিছু তাকে বিচ্ছিন্ন করে দেওয়া। এমনকি খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিল হাসিনার এই দোসর। খালেদা জিয়াকে এমন ভাবে ঘেরাও করা হবে, তার খাবারও আমরা বন্ধ করে দেব, যাতে খাবার নিয়ে কেউ ঢুকতে না পারে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায়ায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে। গত 4 বছরে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে। অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। ফেডারেশনের অন্তর্ভুক্ত 249 শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অন্য প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তার ছিল মাস্তান বাহিনী। বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে 5 ভাগের 1 ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে। এই ফেডারেশনের সবকিছুই চলেছে শাহজাহান খানের ইশারায়। 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন। এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা। বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি। এদিকে নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা, যা 2024 সালে হয়েছে 2,21,00,000 টাকা। এ সময় তার আয় বেড়েছে প্রায় 32 গুণ। খোঁজ নিয়ে জানা যায় শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন, সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম, সার্বিক ফুড ভিলেজ সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে। বিশেষ করে ঢাকা মাদারীপুর রুটের সার্বিক পরিবহন কোম্পানিতে একক আধিপত্য তার। এ পরিবহনের ব্যানারে 200টির বেশি গাড়ি চলাচল করত। এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক করেছিলেন তার ছেলেকে। অনুসন্ধানে জানা গেছে ঢাকায় শাহজাহান খানের বেশ কয়েকটি বহুতল বাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ঢাকার বাইরে মাদারীপুরে শত শত বিঘা জমি, এমনকি টাকা পাচার করে বিদেশের মাটিতেও গড়েছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম একসময় একটি কলেজের প্রভাষক ছিলেন। তার বড় ছেলে আসিফ খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বশেষ মাদারীপুরের সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। ছোট ছেলে মাহাদি খান শামস একমাত্র মেয়ে ঐশী খানকে বিয়ে দিয়েছেন টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি তানভীর হাসানের সঙ্গে। ঐশীকেও বাসের মালিকানা দেয়া হয়। শাহজাহান খানের পরিবহন সাম্রাজ্য শুরুতে চালাতেন তার চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক। একসময় তার সঙ্গে দ্বন্দ্বের পর ছোট ভাই ওবায়দুর রহমান খান কালুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এবং তার মাধ্যমে মাদারীপুর নিয়ন্ত্রণ করেন। সর্বশেষ তার নিজ বড় ছেলে আসিফ খানকে মাদারীপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগে ছিল ব্যাপক ক্ষোভ। একাধিক সূত্রে জানা গেছে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের মাধ্যমে তার অবৈধ অর্থের লেনদেন হতো। এছাড়া তার আরেক ভাই হাফিজুর রহমান খানও অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন। শাহজাহান খান 2013 সালে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। 2019 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন। এ সময় তার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। 2015 সালে গড়ে তোলেন শ্রমিক কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধার সমন্বয় পরিষদ। সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তিনিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মিলে গড়ে তোলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। সম্প্রতি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের সময় উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। 20 এপ্রিল সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেয়ার সময় তিনি মেজাজ হারিয়ে মাথা থেকে হেলমেট খুলে ফেলেন। ঘটনার ভিডিওতে দেখা যায় ট্রাইব্যুনালের হাজতে নেয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন শাহজাহান খান। মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজাকারের বাচ্চা, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলব। তিনি 2 দফায় নৌপরিবহন মন্ত্রী থাকা অবস্থায় অপ্রতিরোধ্য ছিলেন। তবে এখনও গ্রেফতার হয়নি সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি ছিলেন বিআইডব্লিউটি এর গডফাদার। তাদের দোসররা নতুন রূপে ত্রাসের রাজত্ব কায়েম করার প্রয়াস চালাচ্ছেন বিআইডব্লিউটিএতে। এসব লোকজন চাকরিতে বহাল থেকে সংঘবদ্ধ হয়ে আওয়ামী শ্রমিক লীগের নামে বিআইডব্লিউটি এর সর্বস্তরে অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছেন। তাদের সাথে যোগ হয়েছেন কিছু অসাধু কর্মকর্তা। পতিত সরকার আমলে তারা ক্ষমতার দাপট খাটিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। তাদের অনেকের নামে দুদক চেয়ারম্যানের দপ্তরে অভিযোগ থাকলেও নেওয়া হচ্ছে না প্রয়োজনীয় ব্যবস্থা। সন্তোষ শর্মা ভারতীয় মদতপুষ্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসর। অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনে জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি। ভারতের নির্দেশনায় আওয়ামী পরিকল্পনা বাস্তবায়নে সবসময় অগ্রদূতের ভূমিকায় থাকতেন। শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর সঙ্গে সন্তোষ শর্মাকে সম্প্রতি দেখা গেছে জামায়াতে ইসলামীর সমাবেশে। বিগত পতিত সরকারের শাসন আমলে বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দিয়ে নির্যাতন এবং নিপীড়ন করা হতো। সাধারণত জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গি নিধন অভিযানের নামে গ্রেফতার করা হতো শত শত আলেমকে। গ্রেপ্তারকৃত অনেক আলেমকে দীর্ঘদিনের জন্য গুম রাখা হতো। সেই সঙ্গে জঙ্গি অভিযানের বানোয়াট গল্পকে বাস্তবিক রূপ দিতে আলেমদের ওপর নির্মম অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বীকারোক্তি আদায়ের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক আলেম। ভারতীয় বাহিনীর সঙ্গে আলেম নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা।